ডিয়ার লার্নার্স, আজকের ক্লাসে আমি আলোচনা করব ফ্রেজ এবং ক্লজ সম্পর্কে। তোমরা নিশ্চয়ই জানো ফ্রেজ এবং ক্লজ এর সাধারণ একটি বৈশিষ্ট্য রয়েছে। ফ্রেজ এবং ক্লজ দুটোর মধ্যেই এ গ্রুপ অফ ওয়ার্ড থাকবে, অর্থাৎ কতগুলো ওয়ার্ড মিলে একটা ফ্রেজ গঠিত হবে এবং কতগুলো ওয়ার্ড মিলে একটা ক্লজ গঠিত হবে। এটা একটা সাধারণ বৈশিষ্ট্য। এবং দি ডিফারেন্স ইজ, পার্থক্যটা হলো ফ্রেজের ভিতরে কোনো সাবজেক্ট এবং কোনো ফাইনাইট ভার্ব থাকবে না, অর্থাৎ কতগুলো এ গ্রুপ অফ ওয়ার্ডস থাকবে যার মধ্যে কোনো সাবজেক্ট ভার্ব নেই। অন দ্য আদার হ্যান্ড, একটা ক্লজের মধ্যে একটা সাবজেক্ট থাকতে হবে অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম একটা ফাইনাইট ভার্ব থাকতে হবে। সো একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব নিয়ে গঠিত ক্লজ। সো আমরা আজকের ক্লাস থেকে ফ্রেজ এবং ক্লজ সম্পর্কে বিস্তারিত আলোচনা জানতে পারবো। সো ডিয়ার লার্নার্স, ফ্রেজ এবং ক্লজের মতো আরও নিত্য নতুন গ্রামাটিক্যাল আইটেম সম্পর্কে তোমরা যদি জানতে চাও, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দাও, যাতে পরবর্তী কোনো ভিডিও মিস না হয়। সো লেটস গেট স্টার্টেড। ফ্রেজ ভার্সাস ক্লজ। আমরা প্রথমে জেনে নিই ফ্রেজ কাকে বলে। নাম্বার 1, দ্য বেস্ট বয়। তোমরা জানো পার্টস অফ স্পিচ 8 প্রকার। 8 প্রকারের মধ্যে প্রিপোজিশন বাদ দিয়ে যে 7 প্রকার রয়েছে, এই 7 প্রকারেরই ফ্রেজ হয়। আমরা দেখি প্রথম নাম্বারটা নাউন ফ্রেজ, দি বেস্ট বয়, সবচেয়ে ভালো বালকটি। এখানে সবচেয়ে ভালো বালক, বয়কে এখানে জোর দেওয়া হচ্ছে, সবচেয়ে ভালো বালক। আমরা দেখতে পাচ্ছি এখানে 3টা ওয়ার্ড মিলে একটা ফ্রেজ গঠিত হয়েছে। এটা ফ্রেজ কেন বলবো আমরা, কেন ক্লজ বলবো না? কারণ হলো এখানে 3টা ওয়ার্ড মিলে একটা ফ্রেজ গঠিত হয়েছে, এজন্যই যেখানে কোনো সাবজেক্ট নেই, কোনো ফাইনাইট ভার্ব নেই। সো 3টা ওয়ার্ড মিলে একটা ফ্রেজ। সো এটা একটা নাউন ফ্রেজ। যেহেতু বয় এই নাউনটাকে এখানে জোর দেওয়া হচ্ছে, সো এটা একটা নাউন ফ্রেজ। নাম্বার 2, ফন্ট অফ গ্যাম্বলিং, অর্থাৎ ফন্ট অফ গ্যাম্বলিং মানে জুয়া খেলায় আসক্ত। সো এখানে এই ফন্টের উপরে জোর দেওয়া হচ্ছে, ফন্ট অফ গ্যাম্বলিং, জুয়া খেলার উপর আসক্তি। তো এটা অবশ্যই অ্যাডজেক্টিভ। সো এটা একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ, কেননা ফন্ট অফ গ্যাম্বলিং এর মধ্যে 3টা ওয়ার্ড রয়েছে, 3টা ওয়ার্ডের মধ্যে কোনো সাবজেক্ট নেই, কোনো ফাইনাইট ভার্ব নেই। সো দিস ইজ অ্যাডজেক্টিভ ফ্রেজ। এরপর নাম্বার 3, অ্যাম প্লেয়িং। অ্যাম একটা ভার্ব, প্লেয়িং একটা ভার্ব। সো 2টা ভার্ব পাশাপাশি বসে এ গ্রুপ অফ ভার্ব হয়েছে। সো এটা একটা ভার্বাল ফ্রেজ। কেন ভার্বাল ফ্রেজ? কারণ এখানে শুধু ভার্বই রয়েছে, কোনো সাবজেক্ট নেই। সাবজেক্ট ভার্বের কম্বিনেশন থাকলে সেটা ক্লজ হতো, বাট সেটা নেই। সো এটা একটা ভার্বাল ফ্রেজ। নাম্বার 4, ভেরি ফাস্ট, খুবই দ্রুত। এখানে ফাস্ট অ্যাডভার্ব, ভেরিও অ্যাডভার্ব। সো এই ভেরি অ্যাডভার্ব এই ফাস্ট অ্যাডভার্বকে মডিফাই করছে। সো এখানে 2টাই অ্যাডভার্ব পাশাপাশি বসেছে, অর্থাৎ এ গ্রুপ অফ ওয়ার্ডস, এখানে কোনো সাবজেক্ট নেই, কোনো ফাইনাইট ভার্ব নেই। সো দিস ইজ অ্যাডভার্বিয়াল ফ্রেজ। নাম্বার 5, ইন ফ্রন্ট অফ দি হাউস, বাড়িটির সামনে। আমরা জানি ইন ফ্রন্ট অফ হলো 2টা প্রিপোজিশন, ইন একটা প্রিপোজিশন, অফ একটা প্রিপোজিশন। দি হাউস বাড়িটির সামনে, এখানে এটা হলো প্রিপোজিশনাল ফ্রেজ, কারণ ইন ফ্রন্ট অফ দি হাউস বাড়িটির সামনে, এখানে সামনেকে মডিফাই করা হচ্ছে বা সামনেটাকে বেশি জোর দেওয়া হচ্ছে। সো এটা একটা প্রিপোজিশনাল ফ্রেজ। আর আমরা জানি প্রিপোজিশনাল ফ্রেজের 2 পাশেই প্রিপোজিশন থাকে, অফ একটা প্রিপোজিশন, ইন একটা প্রিপোজিশন। সো দিস ইজ আনডাউটেডলি প্রিপোজিশনাল ফ্রেজ। এবং কতগুলো ওয়ার্ড, 2, 4, 5টা ওয়ার্ড মিলে একটা ফ্রেজ গঠিত হয়েছে। কারণ এটা ক্লজ না, কারণ এখানে কোনো সাবজেক্ট ভার্ব নেই। নাম্বার 6, অ্যাজ ওয়েল অ্যাজ মানে এবং, অ্যাজ দো মানে যেন। ওকে, সো অ্যাজ একটা ওয়ার্ড, ওয়েল একটা ওয়ার্ড, অ্যাজ একটা ওয়ার্ড, 3টা ওয়ার্ড মিলে একটা ওয়ার্ডে রূপান্তরিত হয়েছে, অথবা সেটা কনজাংশনাল ফ্রেজ। আবার এখানে অ্যাজ দো 2টা ওয়ার্ড মিলে একটা ওয়ার্ডে রূপান্তরিত হয়েছে। সো অ্যাজ দো মানে যেন, এটা একটা কনজাংশনাল ফ্রেজ, সিপি, কনজাংশনাল ফ্রেজ। কনজাংশনের কাজ হচ্ছে 2টা ওয়ার্ড বা 2টা ক্লজকে একত্রিত করে। ও মাই গড,
আমরা কথায় কথায় ও মাই গড বলি, এখানে ও মাই গড একটা এক্সক্লেমেশন চিহ্ন দেওয়া রয়েছে শেষে। আমরা জানি কোনো নির্দিষ্ট ওয়ার্ডের পরে যখন এই চিহ্নটা বসে তখন সেটাকে ইন্টারজেকশন বলে। কিন্তু এখানে দেখো 3টা ওয়ার্ড মিলে ইন্টারজেকশন হয়েছে, অর্থাৎ 3টা ওয়ার্ডের পরে এই এক্সক্লেমেশন মার্কটি বসেছে। সো এটা হলো ইন্টারজেকশনাল ফ্রেজ, আইপি অর্থাৎ ইন্টারজেকশনাল ফ্রেজ। সো ডিয়ার লার্নার্স, এবার আমরা চলে যাই ক্লজ সম্পর্কে। নাম্বার 1, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। আমরা জানি ক্লজকে 3 ভাগে ভাগ করা যায়। ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বা এটাকে আমরা প্রিন্সিপাল ক্লজও বলতে পারি, ডিপেন্ডেন্ট ক্লজ বা এটাকে আমরা সাবঅর্ডিনেট ক্লজও বলতে পারি, কোঅর্ডিনেটিং ক্লজ। সো এই 3টা ক্লজ সম্পর্কে আলোচনা করব। ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, ইউ ক্যান বাই রাইস, তুমি চাউল কিনতে পারো। এখানে ইউ সাবজেক্ট, ক্যান ফাইনাইট ভার্ব। আমরা জানি একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব হলেই সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্বের কম্বিনেশনে ক্লজ গঠিত হয়। ইউ ক্যান বাই রাইস, তুমি চাউল কিনতে পারো। এখানে এই বাক্যটা নিজেই স্বয়ংসম্পূর্ণ, এই বাক্যটা নির্দিষ্ট অর্থ প্রকাশের জন্য অন্য কোনো সেন্টেন্সের উপর নির্ভরশীল নয়। সো এটা একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। এরপর নাম্বার 2, ডিপেন্ডেন্ট ক্লজ বা নির্ভরশীল ক্লজ বা বাক্যাংশ অথবা সাবঅর্ডিনেট ক্লজ। ইফ ইউ গো টু মার্কেট, যদি তুমি বাজারে যাও। সো ইফ ইউ গো টু মার্কেট, যদি তুমি বাজারে যাও, এটা দ্বারা বোঝা যাচ্ছে পরবর্তীতে কোনো কথা আছে। ইফ ইউ গো টু মার্কেট, এইটুকু দ্বারা বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ পাচ্ছে না। সো দিস ইজ এ ক্লজ, বাট এটা একটা ডিপেন্ডেন্ট ক্লজ। এই ক্লজটি অন্য ক্লজের উপর নির্ভরশীল। এটা একটা ক্লজ কেন হলো? কারণ এখানে একটা সাবজেক্ট ইউ রয়েছে, গো একটা ফাইনাল ভার্ব রয়েছে এবং পাশাপাশি কতগুলো ওয়ার্ড বসেছে, তার মধ্যে সাবজেক্ট ভার্বের কম্বিনেশন আছে। সো দিস ইজ ক্লজ। এবং এটা ডিপেন্ডেন্ট ক্লজ কেন হলো? কারণ এই ক্লজটা সম্পূর্ণরূপে অর্থ প্রকাশ করতে পারে না। সো নেক্সট, নাম্বার 3, কোঅর্ডিনেটিং ক্লজ। কোঅর্ডিনেটিং ক্লজ, দি ফার্মার ইজ পোর, কৃষকটি গরিব, বাট কিন্তু অনেস্ট, কৃষকটি গরিব কিন্তু সৎ। এখানে 2টা বাক্য রয়েছে, একটা দি ফার্মার ইজ পোর, কৃষকটি গরিব, এবং এই অনেস্টের পূর্বে কিন্তু দি ফার্মার ইজ রয়েছে, দি ফার্মার ইজ অনেস্ট, কৃষকটি সৎ। এই দুটোই হলো প্রিন্সিপাল ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। মাঝখানে বাট কোঅর্ডিনেটিং ক্লজ দ্বারা কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত হয়েছে। বাট হলো কোঅর্ডিনেটিং কনজাংশন। সো কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত পুরো সেন্টেন্সটাকে বলা হয় কোঅর্ডিনেটিং ক্লজ। সো দি ফার্মার ইজ পোর বাট অনেস্ট, দিস ইজ কোঅর্ডিনেটিং ক্লজ। এখানে যদি লিখি আমরা যে ইফ ইউ গো টু মার্কেট, এটা কমা, ইউ ক্যান বাই রাইস, ইউ ক্যান বাই রাইস। ইফ ইউ গো টু মার্কেট, যদি তুমি বাজারে যাও, ইউ ক্যান বাই রাইস, তুমি চাউল কিনতে পারো। এই টোটাল সেন্টেন্সটা হলো কমপ্লেক্স সেন্টেন্স। এবং ইফ ইউ গো টু মার্কেট এটা একটা সাবঅর্ডিনেট ক্লজ, ইউ ক্যান বাই রাইস এটা একটা প্রিন্সিপাল ক্লজ। সো একটা সাবঅর্ডিনেট ক্লজ এবং একটা প্রিন্সিপাল ক্লজ মিলে অবশ্যই কমপ্লেক্স সেন্টেন্স গঠিত হয়। এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। 8 প্রকার পার্টস অফ স্পিচের মধ্যে প্রিপোজিশন ছাড়া যে 7 প্রকার রয়েছে সবগুলোতেই ফ্রেজ গঠিত হয়, তোমরা দেখেছো নিশ্চয়ই। এবং ক্লজ 3 প্রকার, প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ এবং কোঅর্ডিনেটিং ক্লজ। এবং কোনটা কোথায় কীভাবে বসে তোমরা সব কিছুই বুঝতে পেরেছো নিশ্চয়ই। এখন আমরা দেখব কিভাবে সেন্টেন্সের ভিতর থেকে আমরা ফ্রেজ ক্লজ আইডেন্টিফাই। সুপ্রিয় দর্শক শ্রোতা, এখানে 11টি বৈশিষ্ট্য দেওয়া রয়েছে। চলো আমরা খুঁজে বের করি কোনটা কোন ক্লজ এবং কোনটা কোন ফ্রেজ। সো হাউ টু আইডেন্টিফাই ফ্রেজ অ্যান্ড ক্লজ, কীভাবে ফ্রেজ এবং ক্লজ শনাক্ত করতে হয় সেটা আমরা আজকে দেখব। নাম্বার 1, ইন দ্য গার্ডেন, বাগানের মধ্যে। সেখানে প্রথমে শুরুতে ইন দেওয়া রয়েছে, আমরা জানি ইন একটা প্রিপোজিশন। সো ইন দি গার্ডেন, বাগানের মধ্যে, এটা অবশ্যই একটা প্রিপোজিশনাল ফ্রেজ। এটা আমরা অন্য কোনো সেন্টেন্সে যদি লিখি, উই প্লে ইন দ্য ফিল্ড অথবা উই প্লে ইন দ্য গার্ডেন, আমরা বাগানের মধ্যে খেলি, তখন ইন দ্য গার্ডেনটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। কিন্তু প্রিপোজিশনাল ফ্রেজ কখনো কখনো অ্যাডভার্বিয়াল ফ্রেজ হিসেবেও বসে, কারণ ইন দ্বারা অবস্থান বোঝাচ্ছে। সো ইন দ্য গার্ডেন এখানে 3টা ওয়ার্ড মিলে একটা ফ্রেজ গঠিত হয়েছে এবং এটা অবশ্যই
ইন প্রিপোজিশনকে গুরুত্ব দিচ্ছে। সো ইন দ্য প্রিপোজিশন, এটা একটা প্রিপোজিশনাল ফ্রেজ। এবং আমরা বৈশিষ্ট্য আগেই জেনেছি কতগুলো গ্রুপ অফ ওয়ার্ড থাকবে যেখানে সাবজেক্ট থাকবে না, কোনো ফাইনাইট ভার্ব থাকবে না, কতগুলো ওয়ার্ড থাকবে। সো ইন দ্য গার্ডেন কতগুলো ওয়ার্ড, সো এটা একটা প্রিপোজিশনাল ফ্রেজ। এবার নাম্বার 2, হোয়াইল আই ওয়াজ গোয়িং টু মার্কেট, যখন আমি বাজারে যাচ্ছিলাম। এটা দ্বারা কোনো বাক্য সম্পূর্ণ হচ্ছে না, অর্থাৎ বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ পাচ্ছে না। সো এটা একটা ডিপেন্ডেন্ট ক্লজ। ক্লজের বৈশিষ্ট্য বলেছিলাম সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে। সো এখানে সাবজেক্ট আই এবং ওয়াজ ফাইনাইট ভার্ব। সো দিস ইজ ক্লজ। এবং কী ধরনের ক্লজ? হোয়াইল আই ওয়াজ গোয়িং টু মার্কেট, যখন আমি বাজারে যাচ্ছিলাম। এটা দ্বারা কোনো মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ পাচ্ছে না। সো এটা একটা ডিপেন্ডেন্ট ক্লজ বা সাবঅর্ডিনেটিং ক্লজও আমরা বলতে পারি। এরপর নাম্বার 3, হি ওয়ার্কস অ্যাট এ ফার্ম, সে একটি ফার্মে কাজ করে। এখানে সাবজেক্ট রয়েছে হি, ফাইনাইট ভার্ব রয়েছে ওয়ার্ক। সো একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব সহ যে সেন্টেন্স গঠিত হয় তাকে বলা হয় ক্লজ। এবং এটা অবশ্যই একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, অর্থাৎ এটা সম্পূর্ণ মনের ভাব প্রকাশ পাচ্ছে, এটার জন্য অন্য কোনো ক্লজের উপর নির্ভরশীল নয়। সো দিস ইজ ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে আমরা প্রিন্সিপাল ক্লজও বলতে পারি। নাম্বার 4, দি বিগ গ্রিন বক্স, অর্থাৎ বড় সবুজ বক্স। এখানে বক্স হলো নাউন এবং এই নাউনকে বেশি জোর দেওয়া হচ্ছে। 4টা ওয়ার্ড পাশাপাশি বসছে এবং বক্সকে জোর দেওয়া হচ্ছে। এখানে কোনো সাবজেক্ট নেই, কোনো ভার্বের কম্বিনেশন নেই। সো এটা একটা ফ্রেজ। এবং এই বক্স নাউনকে যেহেতু জোর দিয়ে বলা হচ্ছে, সো এটা একটা নাউন ফ্রেজ। এরপর নাম্বার 5, উই ডোন্ট লাইক এ লায়ার, আমরা একজন মিথ্যাবাদীকে পছন্দ করি না। সাবজেক্ট রয়েছে, ফাইনাইট ভার্ব রয়েছে। সো এটা একটা প্রিন্সিপাল ক্লজ। সো এটাকে আমরা প্রিন্সিপাল ক্লজ বলবো। এটা অবশ্যই একটা ক্লজ, কারণ সাবজেক্ট রয়েছে, ভার্ব রয়েছে, ফাইনাইট, একটা ক্লজ। কিন্তু কী ধরনের ক্লজ? এটা আমরা মিথ্যাবাদীকে পছন্দ করি না, এটা অন্যের উপর নির্ভরশীল নয়। সো এটা একটা প্রিন্সিপাল ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আমরা বলতে পারি। নাম্বার 6, এক্সট্রিমলি হাংরি, খুবই ক্ষুধার্ত। অ্যাজেটিভ ফ্রেজ। এক্সট্রিমলি হাংরি এটা একটা অ্যাজেটিভ ফ্রেজ। এরপরে নাম্বার 7, হ্যাড বিন ওয়েটিং। হ্যাড বিন ওয়েটিং 3টাই ভার্ব এবং পাশাপাশি 3টা ভার্ব বসলে এ গ্রুপ অফ ভার্ব, আর এ গ্রুপ অফ ভার্বকে অবশ্যই ভার্বাল ফ্রেজ বলে, কারণ এখানে কোনো সাবজেক্ট ভার্বের কম্বিনেশন নেই। সো এটা একটা ফ্রেজ এবং 3টা ভার্ব একসঙ্গে রয়েছে। সো ভার্বাল ফ্রেজ। নাম্বার 8, ইফ ইউ স্টাডি অ্যাটেন্টিভলি, যদি তুমি মনোযোগ সহকারে পড়াশোনা করো। এটা দ্বারা কোনো সেন্টেন্সের পরিপূর্ণতা পাচ্ছে না। সো এটা একটা ডিপেন্ডেন্ট ক্লজ। ওকে, এটা ক্লজ কেন? সাবজেক্ট আছে, ভার্ব আছে। সো এটা একটা ক্লজ। এবং ইফ ইউ স্টাডি অ্যাটেন্টিভলি, যদি তুমি মনোযোগ সহকারে পড়ো, এটা দ্বারা সম্পূর্ণ মনের ভাব প্রকাশ পাচ্ছে না বক্তার, সেজন্য এটা একটা ডিপেন্ডেন্ট ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজও আমরা বলতে পারি। নাম্বার 9, স্লোলি অ্যান্ড স্টিডিলি, ধীরে ধীরে। স্লোলি টু অ্যাডভার্ব, স্টিডিলিও অ্যাডভার্ব। সো এটা একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ, কারণ এর মধ্যে সাবজেক্ট ভার্বের কম্বিনেশন নেই। নাম্বার 10, সিন্স আই অ্যাম সিক, যেহেতু আমি অসুস্থ। এটা একটা ডিপেন্ডেন্ট ক্লজ, অবশ্যই সেটা নির্ভরশীল। কার উপর নির্ভরশীল? আই উইল নট গো টু স্কুল, আমি স্কুলে যাব না। এটা একটা প্রিন্সিপাল ক্লজ, কারণ এখানে সাবজেক্ট রয়েছে, ফাইনাইট ভার্ব রয়েছে। সো এটা একটা প্রিন্সিপাল ক্লজ। সো একটা প্রিন্সিপাল ক্লজ, একটা সাবঅর্ডিনেট ক্লজ মিলে যে ক্লজ গঠিত হয় সেটাকে বলা হয় কমপ্লেক্স সেন্টেন্স। এটা একটা সাবঅর্ডিনেট ক্লজ, এটা একটা প্রিন্সিপাল ক্লজ, অথবা এটা একটা ডিপেন্ডেন্ট ক্লজ, এটা একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। দুইটা মিলে কমপ্লেক্স সেন্টেন্স বা এস দিতে পারি আমরা, কমপ্লেক্স সেন্টেন্স। এরপর নাম্বার 11, ডু অর ডাই, করো অথবা মরো। এখানে ডু মূল ভার্ব দ্বারা এটা পূর্ণাঙ্গ সেন্টেন্স বোঝাচ্ছে, কারণ ডু মানে করো, এটা ইম্পারেটিভ সেন্টেন্স। ডাই মানে মরো, এটাও ইম্পারেটিভ সেন্টেন্স। সো দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ অর দ্বারা যুক্ত হয়েছে। সো অর এখানে কোঅর্ডিনেটিং কনজাংশন। সো আমরা জানি দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত হলে সেটাকে বলে কোঅর্ডিনেটিং ক্লজ। সো এটা একটা কোঅর্ডিনেটিং ক্লজ। সো ডিয়ার লার্নার্স, আশা করি তোমরা ফ্রেজ এবং ক্লজ সম্পর্কে টোটাল ধারণা পেয়েছো। প্রিপোজিশন ছাড়া যে 7টা আইটেম রয়েছে সবগুলো পার্টস অফ স্পিচেরই ফ্রেজ হয়, তোমরা নিশ্চয়ই দেখেছো।
এবং অ্যাট দ্য সেম টাইম ক্লজ। ক্লজ কাকে বলে? আমরা জানি ক্লজের ভিতরে একটা সাবজেক্ট এবং ভার্বের কম্বিনেশন থাকবে এবং ক্লজ 3 প্রকার: প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ, কোঅর্ডিনেটিং ক্লজ। প্রিন্সিপাল ক্লজকে আমরা অন্যভাবে ইন্ডিপেন্ডেন্ট ক্লজও বলতে পারি এবং সাবঅর্ডিনেট ক্লজকে আমরা অন্যভাবে ডিপেন্ডেন্ট ক্লজও বলতে পারি। সো ডিয়ার লার্নার্স, ক্লাসটি যদি ভালো লাগে ডেফিনেটলি সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড লাইক, কমেন্ট, শেয়ার টু ইয়োর ফ্রেন্ডস, যাতে তোমার বন্ধুরাও আমার ভিডিওটি দেখে ইংরেজি শিখতে পারে। সো আজ আর কথা নয়, আজকের মতো এখানেই শেষ করছি। খোদা হাফেজ।